সরেন আপনি এখান থেকে ওই কোনখানে চলে তাই আপনার পুরনো লোক মনে করছি পুরনো হলে খারাপ ব্যবহার করতাম এরকম মনে হচ্ছে বসে না কোন দূরে দেখি সব নাকি পারে সুন্দর সব মনের মতো হ্যালো, ওখানে বসে দিন, আপনি চলে যান। আপনি এই ক্লাসের অংশই না করেন, জায়গা দেন। হুজুরে বসতে জায়গা দিবেন, আখিরাইতে সে অনেক সব পাইবেন। গুড বয়। আচ্ছা, আজকে আমরা দুইটা শব্দের মিনিং জানবো। একটা হচ্ছে সাক্ষ্য আর হচ্ছে সাক্ষী। কি কি? তাইফুর আমাকে একটু হেল্প করেন, দেখে দেখা যায় কিনা, শোনা যায় কিনা। সাক্ষ্য আর সাক্ষী। তাহলে সাক্ষ্য হচ্ছে কোন ঘটনাকে প্রকাশিত, বিদিত, অস্তিত্ব বা অস্তিত্বহীন, সত্য বা মিথ্যা বলে প্রমাণ করবে সাক্ষ্য দিয়ে, তাই তো? সাক্ষীকে, সাক্ষ্য বিষয়ে যিনি অভিমত দেন তিনি হচ্ছেন সাক্ষী। আমরা লিখে নেই সাক্ষীকে। সাক্ষ্য বিষয়ে যিনি অভিমত দেন, সাক্ষ্য বিষয়ে যিনি অভিমত দেন, সাক্ষ্য বিষয়ে যিনি অভিমত দেন তিনি হচ্ছেন সাক্ষী। বা যার কাছে সাক্ষ্যের উপাদান আছে তাকে আমরা কি বলবো? সাক্ষী। লিখে নেই যে যার কাছে সাক্ষ্যের উপাদান আছে, যার কাছে সাক্ষ্যের উপাদান আছে তিনি সাক্ষী। ওকে ওকে, আচ্ছা। সাক্ষ্য দু প্রকার। সাক্ষ্য দু প্রকার। এক, মৌখিক সাক্ষ্য। দুই, লিখিত বা দালিলিক সাক্ষ্য। লিখিত বা দালিলিক সাক্ষ্য। বইটা সাক্ষ্য দু প্রকার। কি কি? এক, মৌখিক সাক্ষ্য। বা দালিলিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য প্রাথমিক বা মাধ্যমিক হওয়ার সুযোগ আছে, আবার লিখিত সাক্ষ্য কি প্রাথমিক বা মাধ্যমিক হওয়ার সুযোগ থাকে। তাহলে লিখে নেই এই কথাটা যে মৌখিক সাক্ষ্য দুই প্রকার, প্রাথমিক না। আমি এর টপিক পড়াই কি ঠিক আছে, এই পড়াই এই পড়াই নাই এখন পড়াবো। মৌখিক সাক্ষ্য কত প্রকার? এই দুই প্রকার লেখেন। এক হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, এক হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। লেখেন না বাবা, লেখেন, আমি বুঝতেছি কি করাচ্ছি। দুই, মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। এক হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, এক হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, দুই মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। আজকে আমাদের টপিক হচ্ছে মৌখিক সাক্ষ্য। আমাদের টপিক কি? তাহলে হেডলাইন হবে মৌখিক সাক্ষ্য। আমাদের টপিক হচ্ছে মৌখিক সাক্ষ্য। তাহলে বিবৃতি আকারে যে সাক্ষ্য প্রদান করা হয়, বিবৃতি আকারে যে সাক্ষ্য প্রদান করা হয় তাকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। বিবৃতি আকারে যে সাক্ষ্য প্রদান করা হয়
তাকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। সিটি কর্পোরেশন কি বুঝতে পারছি আমরা? আমরা সিটি কর্পোরেশন কি বলছে? ঠিক আছে। তাহলে মৌখিকের সাথে একটা শব্দ ওতপ্রোতভাবে জড়িত, বিবৃতি, আন্ডারলাইন করি। এই সংজ্ঞাটাই তুলে দিতে পারে যে মৌখিক সাক্ষ্য কাকে বলে। আমরা কি করব? বিবৃতি আকারে যে সাক্ষ্য প্রদান করা হবে তাকে কি বলে? মৌখিক সাক্ষ্য। তাহলে মৌখিক সাক্ষ্য সংজ্ঞা কিন্তু বিবৃতি ছাড়া হইতে পারে না। হ্যালো, মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা কি ছাড়া হতে পারে না। তার মানে এই শব্দটা যখন পাবো তখন তাকে কি বলে বলবো? মৌখিক সাক্ষ্য বলবো। ধারা 22, ধারা 22, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না বা প্রাসঙ্গিক নয়। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না বা প্রাসঙ্গিক নয়। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না বা প্রাসঙ্গিক নয়। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না বা প্রাসঙ্গিক নয়। ঠিক এর উল্টা কথা ধারা 59 বলছে। কত? তাহলে 22 ধারার উল্টা কথা কত ধারায় আছে? 5(9)। তাহলে ধারা 5(9) লিখি। 59, ধারা 59। এই গুণগুণটা বাদ দেন। আচ্ছা, বাইরে অনেক জায়গা আছে, গুনগুনটা একটু বাদ দেন বাবু, তো যাইতে দেন। দলিলের বিষয়বস্তু ব্যতীত, দলিলের বিষয়বস্তু ব্যতীত, দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ঘটনাই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ঘটনাই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ঘটনাই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। একবার বলেন কথাটা। রিল্যাক্স। তার মানে দলিলে যা আছে তা সে বিষয়ে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না। কথাটার মিনিং এরকম না? যা কত ধারায় বলা আছে? 22 ধারায় বলা আছে যে দলিলে যা আছে সে বিষয়ে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না। তাহলে দলিলের ঘটনা বিষয়ে মৌখিক সাক্ষ্য অপ্রাসঙ্গিক কথাটা লিখতে পারি কি পারি না? লিখে নেই যে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য অপ্রাসঙ্গিক। দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য অপ্রাসঙ্গিক। তাহলে সাক্ষী মৌখিক সাক্ষ্য দিবে, তাই তো? আর যা দলিল আছে সেইটা উপস্থাপন করবে, সেই বিষয়ে বলছে না? সাক্ষী কি করবে? মুখে বলবে, অভিমত প্রকাশ করবে, বিবৃতি দেবে। সাক্ষী কি করবে? আর হ্যাঁ, বিবৃতি দেবে। আর তার কাছে যদি কোনো দলিল থাকে সেটা সে উপস্থাপন করবে। তাহলে সাক্ষী যে সাক্ষ্য দিচ্ছে সেটা অবশ্যই কি হতে হচ্ছে? প্রত্যক্ষ করে দিচ্ছে, স্বয়ং প্রত্যক্ষ করে দিচ্ছে। তাহলে সাক্ষীর এই সাক্ষ্য যেহেতু প্রত্যক্ষ হচ্ছে সেহেতু মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রাথমিক সাক্ষ্য। কথাটা বলা যায় কিনা? সাক্ষী যেহেতু প্রত্যক্ষ করে সাক্ষ্য দিচ্ছে
সেহেতু মৌখিক সাক্ষ্য সর্বদাই কি প্রাথমিক সাক্ষ্য। এই কথাটা লিখে নেই বিশেষ রাষ্ট্রপতি আগে, যে মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রাথমিক সাক্ষ্য সরান্ত দেখা যায় রাখলে ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। ওইখানে দেওয়া যায় কিনা একটু দেখেন তো। দরজা ভাঙতে হবে, বন্ধ করে দিলে। এই এবার দেখা যায় আসবে না। এই যে পায় দারুণ আসবে। কিন্তু কি যেন একটা মানে বাধা বাধা হয়ে আছে বের হতো। এবার ভিতর থেকে একজন আসেন, এই তো ফাইন। এবার একজন বসুন, এই খুব দারুণ। আমি নামাজ পড়ার টাইম দেবো, তাই আমি টপিকটা একটু শেষ করি, ওকে? তাহলে মৌখিক সাক্ষ্য কি হবে? সর্বদাই প্রাথমিক সাক্ষ্য। ধারা 60। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। তিরিকর প্রশ্ন লিখছি আমরা? আচ্ছা ঠিক আছে, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। মৌখিক সাক্ষ্য অবশ্যই কি দেখেন, শ্রুতি সাক্ষ্য বা জনশ্রুতি সাক্ষ্য বা অন্যের নিকট শোনা সাক্ষ্য, এটা সাক্ষ্য আইনের কোথাও বলে নাই। এই কথাটার একটি উল্টা কথা হিসাবে আমরা পেয়েছি, যেহেতু মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হয়, সেহেতু জনশ্রুতি সাক্ষ্য বা শ্রুতি সাক্ষ্য অপ্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য নয়, কথাটা চলে আসে। কিন্তু জনশ্রুতি সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য আইনের কোথাও কোনো কিছু ওইভাবে বলা নাই, কোনো ধারায় নাই, কোনো জায়গায় নাই। জনশ্রুতি সাক্ষ্যের কিন্তু কোনো ধারা নাই। এই কথাটার একটা উল্টা কথা হিসাবে আসবে। যদি জিজ্ঞেস করে কোনটা পাইলেন জনশ্রুতি সাক্ষ্য, বলবো যে 60 ধারার একটা মধ্যে আছে, কিন্তু সরাসরি কিন্তু 60 ধারায় জনশ্রুতি সাক্ষ্য সম্পর্কে বলে নাই। যেহেতু মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, সেহেতু অন্যের নিকট শোনা সাক্ষ্য বা জনশ্রুতি সাক্ষ্য বা শ্রুতি সাক্ষ্য বা শোনা কথায় কান দিতে নাই। বোঝাতে পেরেছি? তাহলে দেখি, যেহেতু মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হয়, হ্যাঁ, যেহেতু মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হয়, সেহেতু জনশ্রুতি সাক্ষ্য বা শ্রুতি সাক্ষ্য অপ্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, দেখছি। আচ্ছা, অপ্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য নয়, দেখেন তো এটা নড়ে গেছে কিনা।
বন্ধ করে দিই। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে। দেখেন এই কথাটার মধ্যে কিন্তু পুরো সাক্ষ্য আইন জড়িত। আমি কিন্তু আজকে সাক্ষ্য এবং সাক্ষী করাচ্ছি, তাই তো? এই কথাটার মধ্যে পুরো সাক্ষ্য আইন জড়িত, যে জনশ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হতে হবে? কত ধারায় বলছে? আচ্ছা, এই যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, জনশ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, এর ব্যতিক্রম আছে দুইটা ধারাতে। একটা আছে 32 আর একটা আছে 33। 32 এবং 33 ধারায় কিছু লোকের জনশ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। কত কত ধারায়? 32 এবং 33। তাহলে 60 ধারার ব্যতিক্রম কয়টা ধারায় আছে? কি কি? তাহলে আমরা লিখি যে 60 ধারার ব্যতিক্রম 32 ও 33 ধারাতে পাওয়া যায়। 60 ধারার ব্যতিক্রম 32 ও 33 ধারাতে পাওয়া যায়। 60 ধারার ব্যতিক্রম 32 ও 33 ধারাতে পাওয়া যায়। ওর মা কি আছে? ওর মা কি আছে? আচ্ছা, দেখে নাও। তাহলে 60 ধারার বিষয়বস্তু কি? মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, আর প্রত্যক্ষ হইতে গেলে স্বয়ং নিজেকে দেখতে হয়। তাহলে আমি একটা এই যে দেখে আসলাম, কি বলে আপনার, এই যে একটা রিক্সা দুর্ঘটনা দেখে আসলাম 3 ঘন্টা আগে। এখন আমি এইটার জন্য আপনাদেরকে বলছি, এটা কি আপনাদের ঘটনা না আমার ঘটনা? তাহলে আমি সাক্ষী হইতে পারবো না আপনারা হইতে পারবেন? আমি হইতে পারবো, আপনারা কিন্তু হইতে পারবেন না, যেহেতু আমার কাছ থেকে কথাটা আপনারা শুনেছেন, এটা আপনাদের প্রত্যক্ষ নয়। কিন্তু আমি যদি মরে যাই, বা আমি যেন কোনো আদালতে কোনো রায় বা কোনো জায়গায় সাক্ষ্য টাক্ষ্য দিয়ে আসি, সেটা মামলায় প্রাসঙ্গিক হইতে পারে, যেহেতু আমার কোনো অস্তিত্ব এখন আর নাই। এটা কিন্তু 32 এবং 33 ধারাতে বলেছে। কত ধারায়? 32 ধারায় 4 ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। লিখে নিন। হ্যাঁ, 32 ধারাতে 4 ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। 4 ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। কয় ব্যক্তি? যদিও জনশ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কিন্তু এটার একটা ব্যতিক্রম আছে। কত কত ধারায়? 32 এবং 33 ধারাতে। তাহলে 32 ধারায় কয় ব্যক্তি জনশ্রুতি সাক্ষ্য রয়েছে? আচ্ছা, 1 মৃত ব্যক্তি। একে কি আছে? মৃত ব্যক্তি জনশ্রুতি সাক্ষ্য কি হবে? প্রাসঙ্গিক হবে, যেহেতু তাকে আমরা খুঁজে পাচ্ছি না। 2 নিরুদ্দেশ ব্যক্তি। নিরুদ্দেশ 2 হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তি। হ্যাঁ। 3 সাক্ষ্য দিতে অসমর্থ ব্যক্তি। সাক্ষ্য দিতে অসমর্থ ব্যক্তি। 4 যথেষ্ট সময়ের মধ্যে যাকে আদালতে হাজির করা যায় না। যথেষ্ট সময়ের মধ্যে যাকে আদালতে হাজির করা যায় না। তাহলে 1 হচ্ছে মৃত ব্যক্তি, 2 নিরুদ্দেশ ব্যক্তি, 3 সাক্ষ্য দিতে অসমর্থ ব্যক্তি, 4 যথেষ্ট সময়ের মধ্যে যাকে আদালতে হাজির করা যায় না। এমন 4 ব্যক্তির ক্ষেত্রে জনশ্রুতি সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? শিওর? আচ্ছা, লিখেছি। আমরা আরেকটু গিয়ে যাই, নাইলে সমস্যা হবে। 33 ধারাতে 5 ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে। লিখে নে। 33 ধারাতে 5 ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে। এখনো কি নেট প্রবলেম হচ্ছে? পাঁচ ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য
তাহলে 1 থেকে 4 লেখা যায়। নিরুদ্দেশ ব্যক্তি, মৃত ব্যক্তি, নিরুদ্দেশ ব্যক্তি, সাক্ষ্য দিতে অসমর্থ ব্যক্তি, নিরুদ্দেশের নাম হচ্ছে নিখোঁজ। লেখা হয়েছে 4টা। ওকে, 4টা লেখা হয়েছে। 5 নাম্বারটা হচ্ছে প্রতিপক্ষ যাকে সাক্ষ্য না দেওয়ার জন্য আটকে রেখেছে। প্রতিপক্ষ যাকে আটকে রেখেছে, সহজ কথা ভাবে লেখেন যে প্রতিপক্ষ যাকে আটকে রেখেছে। প্রতিপক্ষ যাকে আটকে রেখেছে। এই ধরনের 5 ব্যক্তির জনশ্রুতি সাক্ষ্য কি হতে পারে? মামলায় প্রাসঙ্গিক হতে পারে। রিল্যাক্স। তাহলে আমরা 59 ধারাতে পড়লাম কি? দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল সাক্ষ্যই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 60 ধারাতে আবার দেখলাম যে মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যাবে, ঠিক আছে, কিন্তু স্বয়ং নিজে প্রত্যক্ষ হতে হবে, দেখতে হবে। আবার 60 ধারার একটা ব্যতিক্রম 2টা পাইলাম, যে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ না হইলেও চলে। তাহলে 32(1) ধারা, ধারা 32(1) মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। দেখেন, মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন হচ্ছে, একজন বিজ্ঞানী চাইছিলেন যে আমি একটু সালফিউরিক অ্যাসিড দেখবো, এটা স্বাদ কি, খেতে কেমন লাগে, কি খাবে, কি চিন্তা চেতনা। তা উনি আপনার খাইছেন অনেকখানি, কিন্তু খাওয়ার পরে উনি আর কিছু লেখার সময় পায় না, শুধু এস লেখা দিয়ে গেছে। তা অনেকে মনে করেন এই কারণে সালফিউরিক অ্যাসিডের স্বাদ এস হইতে পারে। আবার আমি মনে করি যে এই এস দিয়ে উনি বুঝাইতে চাইছেন যে আমার মৃত্যুর কারণ সালফিউরিক অ্যাসিড। আমার মৃত্যুর কারণ কি? আমার কাছে মনে হয়েছে যে এইটা উনি বুঝাইতে চাইছেন। আবার অনেক বিজ্ঞানীরা মনে করছেন কি, যে সালফিউরিক অ্যাসিডের মিষ্টতা বা একটু মিষ্টি হইতে পারে, এই কারণে এস লিখতে চেয়েছেন, মানে সুইট লিখতে চেয়েছেন। আর আমার কাছে মনে হয় উনি এস লিখে গেছেন কি কারণে, যে আমার মরার কারণ হলো এই সালফিউরিক অ্যাসিড। তাহলে মৃত্যুর দৃশ্যমান কারণ যদি লিপিবদ্ধ করে রাখা হয়, কি লেখেন না প্লিজ, মৃত্যুর দৃশ্যমান কারণ যদি লিপিবদ্ধ করে রাখা হয়, বা মৃত্যুর কারণ নিয়ে যখন কেউ কোনো কথা বলতে চায়, তখন সেটাকে আমরা বলবো মৃত্যুকালীন ঘোষণা। কিরকম? এটা বিশেষ করে বাংলা সিনেমার সাথে সাক্ষ্য আইনের একটা মিল পাওয়া যায়। আমি কিন্তু বারবার বলছি, কিরকম, যে আনোয়ার সাহেবরা দেখবেন যে মানে কিছু বলার আগে উনি বুকে হাত দিয়ে উনি মরে গেছে, ওনাকে পেটে চাকু দেওয়া হয়েছে, হাত দিচ্ছে বুকে, বুকে মরে গেছে। তো মরে যাওয়ার আগে বলে গেছে যে আমার মরার কারণ কিন্তু কি, হুমায়ুন ফরিদি ওনারে কয়ে গেছে তুই একটা প্রতিশোধ নিস। এই কথা বলার সাথে সাথে উনি যখন মরে যাইতেছে, সাথে সাথে একটা ডাইং ডিক্লারেশন হয়ে গেল। তারপরে আপনার এই যে আনোয়ার শাহ, তারও দেখতে বাংলা সিনেমায় আনোয়ার শাহটা থাকলে, বুড়া বয়সে থাকলে চিন্তা করি যে এরা মরে যাবে শিওর, কিন্তু খুব পরিমরণ আছে। তা যখন তাকে চাকু ঢুকাই দেওয়া হয়েছে, মান্না যখন ছোট, তা মান্নাকে যখন বলে যাচ্ছে যে আমার মৃত্যুর কারণ হলো হুমায়ুন ফরিদি, আমারে হুমায়ুন ফরিদি কি চাকু মেরে গেছে, তুই একটা প্রতিশোধ নিস, এই করে এসে মরে গেছে। সাথে সাথে কি দিয়ে গেল ভদ্রলোক, ডাইং ডিক্লারেশন। এখন ডাইং ডিক্লারেশন এই কারণে
আপনার বিশ্বাস করা হয় যে মনে করা হয় যে মৃত্যুর সময় মানুষ মিথ্যা কথা বলে না। এই কারণে বিশ্বাস করা হয় যে মৃত্যুর সময় আসন্ন মৃত্যু যখন থাকে তখন মানুষ মিথ্যা বলে মরতে চায় না কেউ। এটা হচ্ছে একটা কথা যে মানুষ মরার সময় মিথ্যা কথা বলে মরতে চায় না। এটা আমি নিজে উপলব্ধি করছি। ঠাডা যখন পরে সাথে সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর হলো কলেমা দুইটা পড়ে নি, যদি মরে যাই আর কলেমা পড়লেই তো হয়ে গেল, চলে গেলাম একটা কথা। আর যখন কলেমা পড়ে আলাইছি তখন বুঝতে পারতেছি যে তাইলে আমি মোটামুটি ভালো বাংলা, নাহলে তো এটা নাম আল্লাহর নাম মুখে হইতো না। মোটামুটি কি ভালো বাংলা। এই যে মৃত্যুর সময় ভালো ভালো চিন্তা হচ্ছে, ও আল্লাহ গো, বড় বড় বিপদে পড়ে যখন মানুষ, তখন বাজে চিন্তা মাথার মধ্যে আসে না। এই কারণে ডাইং ডিক্লারেশন মামলায় প্রাসঙ্গিক হবে। লিখবো না এখন, আমি সাজায় লেখাবো। ডাইং ডিক্লারেশনের ব্যাপারে আরো একটা মজার কথা আছে যে আমরা এর আগে পড়ে আসছি যে পুলিশের নিকট কোনো ধরনের সাক্ষ্য দেয়া যাবে না, কিন্তু ডাইং ডিক্লারেশন যদি পুলিশের কাছে দেয় সেটাও মামলায় গ্রহণযোগ্য হবে। এমন একটা ভয়াবহ বিষয় ডাইং ডিক্লারেশন। যদি কোনো পুলিশের কাছে দেখবেন যে নুসরাত আপা মারা যাওয়ার আগে অনেক কিছু লিখে গেছে, অনেক কিছু বলে গেছে, এইটা কি পুলিশের হেফাজতে ছিল না? নুসরাত আপা দিয়ে গেছে কার কাছে? পুলিশের কাছে। এটাও কি মামলায় গ্রহণযোগ্য হয়েছে না? তাহলে কত ধারার ক্ষমতা বলা হয়েছে? তার মানে এটা যেমন 25-এরও ব্যতিক্রম সাক্ষ্য আইনের। 25 ধারায় বলছে পুলিশের নিকট কোন ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এই মৃত্যুকালীন ঘোষণা যেমন কিসের ব্যতিক্রম? 25-এরও ব্যতিক্রম, তেমনি আবার 60-এরও ব্যতিক্রম বলা হয়েছে যে এটা পুলিশের নিকটও দেওয়া যাবে, যার তার নিকটও দেওয়া যাবে, যে কোনো লোকের কাছে এই মৃত্যুকালীন ঘোষণাটা দেওয়া যাবে। আমি কি বুঝাইতে পারছি মৃত্যুকালীন ঘোষণা কি? শিওর? তাহলে দেখি যে মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ নিয়ে মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ নিয়ে যে ঘোষণা দেওয়া হয় তাকে মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন বলে। এখন এখানে একটা মানে ভয়াবহ কথা আছে যে এই পার্ট নিতে গেলে আপনার আনোয়ার সাহেব আর এই যে কবির মিত্রই নিতে হবে। যে এই ঘোষণা দেওয়ার পর ঘোষণাকারী যদি বেঁচে যায় তাহলে কিন্তু এটা মৃত্যুকালীন ঘোষণা হবে না। ঘোষণা দেওয়ার পর ঘোষণাকারীকে অবশ্যই কি মৃত্যুবরণ করতে হবে, সেক্ষেত্রে সাক্ষ্যগত মূল্য থাকবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দেখে না যে মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর ঘোষণাকারীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর ঘোষণাকারীকে অবশ্যই কি একটা কথা ঘোষণাকারীকে অবশ্যই কি মরে যেতে হবে। আগে হবে লেখেন, তারপর হবে লিখছি কিনা দাঁড়িয়ে। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে ঘোষণাকারী মৃত্যুবরণ না করলে, দেখি মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে ঘোষণাকারী মৃত্যুবরণ না করলে মৃত্যুকালীন ঘোষণা তার সাক্ষ্যগত মূল্য হারায়। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে ঘোষণাকারী মৃত্যুবরণ না করলে মৃত্যুকালীন ঘোষণা তার সাক্ষ্যগত মূল্য হারায়। পেছানো লাগতেছে কথা? সাক্ষ্যগত মূল্য হারায়। আচ্ছা,
ঠিক আছে, শেষ করবো। ওই কেন ছিল? পুলিশের নিকট দেওয়া যাবে। পুলিশের নিকট দেওয়া যাবে। সাক্ষ্য দেওয়ার পর সাক্ষী বেঁচে গেলে, সাক্ষ্য দেওয়ার পর সাক্ষী বেঁচে গেলে, সাক্ষ্য দেওয়ার পর সাক্ষী বেঁচে গেলে একে ডাইং ডিপোজিশন বলে। ডাইং ডিপোজিশন বা এটা বাংলাটা ভুলে গেলাম মাত্র, কি যেন বলতে পারবেন কেউ? মৃত্যুর মৃত্যুর বলো তুমি, আর কি ভুলে গেছি আমি। মৃত্যুকালীন সাক্ষ্য হবে মনে হয় এটা, এরকমই কাছাকাছি লিখে না, যে ডাইরেক্ট ডিপোজিশন বলে, এটা কাছাকাছি হবে, ডিপোজিশন বা এরকম কিছু হবে। আচ্ছা, মৃত্যুকালীন সাক্ষ্য লেখেন, একে মৃত্যুকালীন সাক্ষ্য বলে। একটা ঘোষণা, একটা সাক্ষ্য, ডাইরেক্ট ডিপোজিশন বা সাক্ষ্য, মৃত্যুকালীন সাক্ষ্য। আচ্ছা, এখন মৃত ব্যক্তির সাক্ষ্যকেই আমরা মৃত্যুকালীন ঘোষণা কিন্তু বলতেছি না। মৃত্যুকালীন ঘোষণা বলতেছি তাকে, যেটা হচ্ছে মৃত্যুর কারণ নিয়ে যে সাক্ষ্যটা দিচ্ছে, তাই না? তাহলে আমরা একটু নিচে সুন্দর করে লিখতে পারি, মৃত ব্যক্তির 4 প্রকারের সাক্ষ্য প্রাসঙ্গিক হয়। এই আমাকে ডিস্টার্ব করেন না, একটু 2 মিনিট ডিস্টার্ব হচ্ছে, আমি খুব ডিস্টার্ব হচ্ছে। মৃত ব্যক্তির 4 প্রকারের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। মৃত ব্যক্তির কয় প্রকারের সাক্ষ্য? 4 প্রকারের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। 1, মৃত্যুর কারণ। 2, বিবাহ। 3, দেউলিয়াত্ব। 4, পিতৃত্বের দায়। পিতৃত্বের দায় মানে বাবা হওয়ার দায়। পিতৃত্বের দায় মানে সাবানা আপা, কবরী আপা রাতে একটা পোলা ধরাই দিয়ে কইতেছে এটা আমার সন্তান, ওরে তুমি দেখে রাখো, এই কই মরে গেছে। এটা হচ্ছে পিতৃত্বের দায়। আমি এই পর্যন্তই থাকুক, কারণ আমার লোড লাগতেছে নামাজের জন্য। এটার ক্লাসের পরে সকল প্রশ্ন করবো। আমি এই পর্যন্তই থাকুক, নামাজের জন্য 10 মিনিট ব্রেক। হ্যাঁ, আমার লোড লাগতেছে, মানে নামাজটা পড়া দরকার।